বিদ্যমান সংবিধান মানার মাধ্যমে জামাত কি আসলে জনগণের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাকে সম্মান করলো নাকি সেটার পিছনে ছুরি মারলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের কি ভূমিকা ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের নিয়মিত অতিথি উপস্থিত আছেন। তবে এর আগে বিরোধী দলের অবস্থান নিয়ে সালাউদ্দিন সাহেবের ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে শোনাবো, তারপরেই মূল আলাপে যাব। আমি অভিনন্দন জানাই বিরোধী দলকে। তারা বিদ্যমান সংবিধানকে মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা বক্তব্যটা শুনলাম সকলেই। এখন এই বক্তব্যের উপর আমাদের অতিথি বিশ্লেষণ করবেন যে এই যে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, যে তারা বিদ্যমান সংবিধান অর্থাৎ ৭২-এর মুজিবি সংবিধানটা মেনেই বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনে ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করছে। তো এই যে এই বিষয়টা যদি বলেন যে অ্যাকচুয়ালি আমরা আম পাবলিক যারা, আমরা সাধারণ জনগণ, এটা তো কিছুই বুঝলাম না। এই বিদ্যমান সংবিধান মানার মাধ্যমে জামাত কি আসলে জনগণের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাকে সম্মান করলো নাকি সেটার পিছনে ছুরি মারলো? এই বিষয়টা যদি বল, নাকি জামাতের উপর অযথাই একটা অপবাদ দিলেন সালাউদ্দিন সাহেব, এই ব্যাপারে যদি আপনি একটু সংক্ষেপে একটু ক্লিয়ার করে যদি বলেন। আপনাকে ধন্যবাদ এবং আপনার সাথে সাথে আমাদেরকে যারা দেখছেন বা নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বাংলাদেশের একটা হট টপিক এবং সেখানে বিরোধী দলের অংশগ্রহণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আপনি আমি আপনার একটু বিরক্ত করবো, আপনার সাথে প্রশ্ন আরেকটু জোরে দিব। এই ক্ষেত্রে মানে বিরোধী দল অর্থাৎ জামাত ইসলাম যেটা বলছে যে ৭০-এর যে অনুচ্ছেদ ৭০ এইটা না থাকলে পরে জামাতের যে প্রার্থী, ওনার নাম কি, কর্নেল ওলি, উনি বিজিত হইতেন। এইটাও আপনি এই দুইটা বক্তব্যকে একসাথে বিশ্লেষণ করবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি বলি, যে সালাউদ্দিন আহমেদ যে ভিডিওটা আপনি দেখালেন, যে বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন যে ওনারা ৭২-এর মুজিবীয় সংবিধানের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় রাষ্ট্রপতি নির্বাচন মানে দলীয় মনোনয়ন প্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে ওনারা আদতে জুলাই সনদের সাথেই ওনারা একটা গাদ্দারি বা করেছেন। আমরা সবাই এই কথা চিন্তা করেছিলাম যে ২৪-এর পরে আমরা জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন হবে বা জুলাই সনদে একটা জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করতে চাইছিলাম। জুলাই সনদের মধ্যে জুলাই সনদের যে ২৮ নম্বর ধারা বা রাষ্ট্রপতি নির্বাচনে যে ব্যাপারটা, এটা এমন একটা, আমরা জানি যে জুলাই সনদে মূলত কিছু কিছু বিষয়ে প্রত্যেকটা দলের নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, জামাতের নোট অফ ডিসেন্ট ছিল, চরমনাই নোট অফ ডিসেন্ট ছিল, এরকম বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু জুলাই সনদের ভিতরে এমন কিছু জিনিস আছে, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেগুলো দল মত নির্বিশেষে জামাত, বিএনপি, চরমনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তারা সবাই উইদাউট নোট অফ ডিসেন্ট মেনে ছিল না, ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই একটা পয়েন্ট হচ্ছে আপনার জুলাই সনদের ২৮ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন। সেখানে বলা আছে স্পষ্ট হবে যে একজন রাষ্ট্রপতি তিনি মনোনীত হবেন বা নির্বাচিত হবেন সংসদের আপার এবং লোয়ার কক্ষদের সদস্যদের গোপন ভোটে, এবং উনি হচ্ছে যে দলে নিরপেক্ষ ব্যক্তি হবেন। হ্যাঁ, এটা কথা বলা ছিল। কিন্তু আপনি এমনটা বলছিলেন ৭০-এর মুজিবীয় বাকশালী যে সংবিধান, সেই সংবিধানের ৭০ অনুচ্ছেদে এই কথা বলা আছে খুবই স্পষ্টভাবে যে একজন সংসদ সদস্য দলীয় ম্যান্ডেটের বাইরে গিয়ে সংসদে তিনি কোনো ভোট প্রদান করতে পারবেন না। যদি করেন তাইলে তিনি সংসদ থেকে কি হয়ে যাবেন, সংসদ সদস্যতা তার পদ থেকে উত্তরোত্তর কেটে যাবে। যেটা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের আগে বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন জাতীয় আপনার সংসদ দলের সদস্যদেরকে, সরকারি দলের সংসদ সদস্যদেরকে হুঁশিয়ার করে। তো যেটা হলো, এখন আমাদের আশা ছিল যে জামাত কিংবা এনসিপি তারা কিন্তু জুলাইয়ের কথা বলে। এনসিপির নাহিদ ইসলাম, আমরা তাকে অত্যন্ত সম্মান করি, এক দফার ঘোষক হিসেবে এবং জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ওনারা এই নির্বাচনে অংশগ্রহণ করলেন। এটা একটা সাধারণ নির্বাচন ছিল। এইখানে কিন্তু না, সাধারণ নির্বাচন বলতে ফলাফল স্পষ্ট। জি, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি দাঁড়ায়, আর এখনো যেহেতু ৭২-এর সংবিধানই চলমান, সেক্ষেত্রে বিএনপির কোনো কোনো সংসদ সদস্যেরই এই এখতিয়ার নাই যে দলীয় ম্যান্ডেটের ফখরুলের বিরুদ্ধে যায় ভোট দিবেন। ৭২-এর সংবিধান বলে কোনো এমপি যদি তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেন, তিনি অটোমেটিক সদস্যপদ হারাবেন, যেটা ৭০ অনুচ্ছেদে লেখা আছে বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানে।
আচ্ছা, এখন আমাদের কথা হইলো যে এই বিষয়টা কি বিএনপি, দুঃখিত, জামায়াতে ইসলামী জানতো না বা জানতো। এনসিপি জানতো না? অবশ্যই। অবশ্যই তারা জানতো। আমার কথা আচ্ছা, আমি এখানে একটা আপনাকে সংযুক্তি প্রশ্ন করতে চাই। হুম, জামাতের সমর্থকরা প্রায়ই বলে যে জামাত যদি সরকারের বিরোধিতা করতে যায় তাহলে হাসিনা ভারত থেকে ঢুকে পড়বে, দেশ মানে অশান্ত হবে। তো এই বিষয়টাতে রাষ্ট্রপতি নির্বাচনে যদি জামাত রাষ্ট্রপতি নির্বাচনটাকে বর্জন করত, সেক্ষেত্রে বিএনপির স্বৈরাচারটা কিন্তু স্পষ্ট হইতো। তো জামাতের কি এই দোহাই দেওয়ার সুযোগ আছে যদি তারা এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে দেশে বিশাল কিছু হয়ে যেত? দেখেন, এটা যদি একটু ব্যাখ্যা করেন। একটা হইলো যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, আর আরেকটা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং সংসদীয় একটা বিষয় আন্দোলন কাঠামোর করা, বিরুদ্ধে আন্দোলন। কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করা। বর্তমানে জামায়াত যে যুক্তিটা দিচ্ছে যে তারা বড় কোনো অ্যাকশনে যাচ্ছে না সরকারের বিরুদ্ধে, যে ভারত থেকে চট করে একজন ঢুকে পড়তে পারেন, জি। কিন্তু এখন তো রাষ্ট্র বা এখন সরকার স্টেবল, স্টেবল। এখন সম্পূর্ণ প্রতিষ্ঠিত একটা সরকার। রাষ্ট্রপতি নির্বাচনে যদি জামায়াত এবং এনসিপি জি। বিরোধী দল তারা যদি অংশগ্রহণ না করতো, তাহলে বিরোধী দলের জায়গাটাতে তাদের যে স্ট্রংনেস এটা জি। প্রকাশ পাইতো এবং জাতি বুঝতে পারতো যে তারা সত্যিকার অর্থে বিরোধী দল। কিন্তু আমরা কি দেখলাম যে তারা বিরোধী দল জাতি মানে এই নির্বাচনে অংশগ্রহণ তো করলোই, প্লাস তারা আপনার নির্বাচিত হওয়ার পরে আপনার খুব খুশি খুব ভাবে খুশি তারা হয়। এটা আলিঙ্গনটাকে, এটা সামাজিক শিষ্টাচার এটা বলা যেতে সামাজিক পারে। বা রাজনৈতিক শিষ্টাচার বলা যায়, কিন্তু যদিও জামাত চুমু দিছে, জি। এখানে সমস্যা এখানে নাই, কিছু বলার সুযোগ নাই। কোনো সমস্যা নাই। কিন্তু যদি মুহিবুল্লাহ বাবুনগরীর হেফাজত আলমের চুমু দিতেন, তাহলে তাহলে এক্ষেত্রে মুনাফেক বা ভারতের দালাল দালাল সবকিছুই বলা দুই যেত। চারটা তকমা এখানে দেওয়া যেতে পারতো। আচ্ছা, এরপর আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কর্নেল অলি জি। কি নির্বাচিত হতে পারতেন? জি। আচ্ছা, এইখানে জামাত একটা যেটা জামাত দাবি করছে যে যেমন ৭০ অনুচ্ছেদ যদি বাতিল হয়ে যেত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, তাহলে কর্নেল ওলি হইতেন রাষ্ট্রপতি। এই ব্যাপারে যদি বলেন। আচ্ছা, এখানে একটা জামাত মানে গেমে চাল দিতে ভুল করে, সে ৭১ থেকে তাদের গেমে ভুল দেওয়া মানে চাল ভুল দেওয়ার ভুল চাল চারা শুরু হয়েছে ৭১ পর থেকে। ৭১ না, এটা ৪৭ থেকে বলতে হবে। ৪৭ থেকে বলা যেতে পারে। এখনো সে সেই ভুল চালের মধ্যে চলমান। আছে। সে কর্নেল অলিকে নির্বাচিত না করে বা তাকে প্রার্থী না এটা দিয়ে, কি মুক্তিযোদ্ধা খেলার একটা বিষয়? মুক্তিযোদ্ধা কার্ড খেলার জন্য তাকে বাছাই করছে না, যেটা পিনাকি দা বলছিলেন যে জামাত মুক্তিযোদ্ধা দেখলে একবারে মানে একটা লেলায় পড়ে একদম, মুক্তিযোদ্ধা মানে পাইছি মানে এটা নিতেই হবে। নীতি হবে। হ্যাঁ, তো এরকম কোন বিষয় ছিল কি? এরকম কোনো বিষয় মির্জা ফখরুলকে রাজাকারের ছেলে হিসেবে উপস্থাপন করা এবং কর্নেল অলিকে মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করে তারা জামাত নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এটা কিন্তু নিশ্চিত হার। তারা মূলত কর্নেল অলিকে এখানে, তাহলে তাকে কেন মুরগি বানানো হলো এখানে? কর্নেল অলিকে তারা বলির পাঠা বানিয়েছে, জি। কারণ এটা যেন কিছুদিন চর্চায় থাকে। আর যেহেতু কর্নেল অলি নিজে নির্বাচনে গোহারা হেরেছেন, জি। তাকে একটা সান্ত্বনা দেওয়া দরকার ছিল। ওকে। তবে জামাত এখানে চালটা আর একটু সুন্দরভাবে দিলে আমার মনে হয় ভালো হতো, এভাবে যে কর্নেল অলিকে না দিয়ে তারা যদি একজন নিরপেক্ষ ব্যক্তি, যেটা জুলাই সনদে বলা হয়েছে যে হ্যাঁ, রাষ্ট্রপতি একজন একজন নিরপেক্ষ ব্যক্তি, যেমন ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন একজন শিক্ষাবিদ, ঢাকা একজন ইউনিভার্সিটির সাবেক এরকম শিক্ষক। নিরপেক্ষ ব্যক্তিকে দেওয়া হইতো, যেমন আমার দেশের সম্পাদক মাহমুদুর মাহমুদুর রহমান রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। মাহমুদুর রহমান কিন্তু হাসিনাকে ফ্যাসিবাদ বলা শুরু এই করছে, শব্দটা হাসিনার ব্যাপারে উনি ব্যবহার করেন। উনি ব্যবহার করা শুরু করছে। মাহমুদুর রহমানকে কিন্তু তারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে পারতো, এবং সেক্ষেত্রে মাহমুদুর রহমান নিজেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের জ্বালানি উপদেষ্টা ছিলেন, জি। যদিও তার নামে বিভিন্ন মানে দুর্নীতির অভিযোগ আছে, জি, সেটা ভিন্ন কথা। কিন্তু মাহমুদুর রহমান কিন্তু একদম নির্বাচিত এবং তিনি কিন্তু এই দেশপ্রেমিক একজন। দেশপ্রেমিক একজন মানুষ। যদিও আমরা যদি এখনকার তার যে ভূমিকা এটা যদি অতিরিক্ত আমরা ওনার মাখামাখি বা প্রথম আলোর মতো তার কার্যকলাপ শুরু যে হয়েছে আমার এবং দেশ পত্রিকায় জামায়াতের বড় বিনিয়োগ জি। এবং বিভিন্ন বা পত্রিকার, বিশেষ করে জুনায়েদ বাবুনগরীর সাথে যখন তারেক রহমান সাক্ষাৎ করতে গেলেন, তখন আমার দেশ কিন্তু মুহিবুল্লাহ সংবাদ বাবুনগরী, করছে যে মুহিবুল্লাহ বাবুনগরী মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ মানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুহিবুল্লাহ বাবুনগরী, মানে জিনিসটাকে মানে বিপরীত ভাবে উনি উপস্থাপন করেছেন। এটা দুঃখজনক, সেটা ভিন্ন কথা। কিন্তু তারপরও কর্নেল অলির চেয়ে আমি মনে করি মাহমুদুর রহমান খুব জনপ্রিয়তা বেশি, এবং কর্নেল অলির চেয়ে উনি শতগুণে রাষ্ট্রচিন্তা অনেকটা অগ্রসর। কারণ কর্নেল অলি মানে কেমন ধরনের মানে একজন লো চিন্তার অধিকারী, সেটা আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। গত 2-1 দিন আগে বা গতকালকে মনে হয় আপনার হচ্ছে যে ফেসবুকে এসেছে বিভিন্ন নিউজ গণমাধ্যমে, যে কর্নেল অলি সাংবাদিকদেরকে বলছেন যে বিভিন্ন সংস্থা সার্ভে করে দেখেছে যে আমি 70 থেকে 72% ভোট পেয়েছি, আর মির্জা ফখরুল 28 থেকে 29% ভোট পেয়েছে। মানে আর ইউ ম্যাড? কতটা সস্তা বুলিয়া ওড়াতে পারেন, কতটুকু মূর্খ হতে পারেন, কতটুকু লো টেস্টোস্টেরন। আমরা দেখেছি বারবার তার যে দল পাল্টানো, জোট পাল্টানো এগুলি চলমান। আমার কথা হলো যে ভাই, ফেসবুকের সার্ভে দিয়ে কি লাভ হবে? আপনি দেখবেন রাষ্ট্রপতি নির্বাচনের সংসদের সার্ভে,
মানে এর ধরনের একটা অপ্রকৃতিগ্রস্ত লোক, দল পাল্টানো, বারবার ভুল পাল্টানো একটা লোককে, যার ভিতরে মুনাফিকি চরিত্র সর্বদা বিদ্যমান, এমন একটা লোককে জামাতের মতন একটা দল তাকে রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ মনোনয়ন তার দিল, মানে এটা দুঃখজনক। এখন জামাত সরকার বিরোধ মানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে জামাত প্রথম বলছিল যে তারা এই তাদেরকে যে নির্বাচনে হারায় দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে তারা শপথ নিবে না, হুম, তারা কিন্তু শপথ নিল। শপথ নিল। তারপরে রাষ্ট্রপতি নির্বাচনে তারা জুলাই সনদের পক্ষ থেকে তারা সেটাকে বর্জন করতে পারতো, পারতো, সে বাট সুযোগটা সেটা ছিল। বর্জন না করে তারা চলমান যে বিদ্যমান যে 72-এর সংবিধান সেটাকে একটা বৈধতা দেওয়ার জন্যই তারা আবারও অলরেডি নির্বাচনে কিন্তু সালাউদ্দিন আহমেদ এই কথা হ্যাঁ বলে দিয়েছেন। বলে দিয়েছেন যে তারা শপথও নিছে চলমান সংবিধানের অধীনে, আবার তারা রাষ্ট্রপতি নির্বাচনও করেও এই সংবিধানকে তারা বৈধতা দিল। তো এখন এইটাকে কি কোনোভাবেই মানে জামাতের এইটাকে কোনোভাবে বৈধতা দেওয়ার সুযোগ নাই? না, এখন এটা তো জামাতের দ্বিচারিতা জি কিংবা মুনাফিকি, এটা জি। সুস্পষ্ট। যদি কিন্তু জামাতের যে সমর্থকরা তরুণরা অনেকেই মনে করে জামাত যা করে ঠিকই করে, এই এই জিনিসটা কি আপনি মনে করেন জামাতের স্বৈরাচারী বা জামাতের ব্যর্থতাকে আরো অগ্রসর করে দিতেছে এই দেখেন, এই যে চিন্তাটা? এটা তো অবশ্যই, কারণ আপনি দুইটা জিনিস, একটা হইলো যে আপনি ভুল করেন, ভুল থেকে শিক্ষা নেন, জি আর আরেকটা হলো আপনি ভুল করেন, সেই ভুলকে জায়েজ করার জন্য আরেকটা ভুল করেন, জি যেটা শেখ হাসিনা করছিল। জি সে একটা ভুল করছে, ওইটাকে ঠিক করার জন্য আরো 10টা ভুল করছে। জি আর আরেকটা জিনিস হলো আপনি ভুল করছেন, শিক্ষা গ্রহণ করছেন, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে প্রত্যেক বনি আদম গুনাহগার, কিন্তু যে তওবা করে সে হলো উত্তম গুনাহগার। ঠিক তেমনি ভাবে একটা মানুষ ভুল বা একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত কার না হয়, সবারই হয়। আমরা একটা মানে একটা পরিবার চালাইতে গেলে আমাদের ভুল হয় কত রকমের, তারা একটা রাজনৈতিক দল জামাত ইসলাম পরিচালনা করছে, তাদেরও ভুল হতেই আচ্ছা, পারে। এখন এই যে জামাতের এই আচরণগুলোর কারণে অনেকে যে তাদের বিরুদ্ধে একটা কথা বলে যে জামাত আসলে নির্বাচনের আগে থেকেই আপোস করছে বিএনপির সাথে, এই জিনিসটা কি বারবার প্রমাণ হয় কিনা আপনি কি মনে করেন? জামাতের এই যে দেখেন, জামাতের যে সংসদীয় যে ভূমিকা, জি তাদের যে কথাবার্তা এবং রাষ্ট্রপতি নির্বাচনে তার যে সর্বশেষ যে ভূমিকাটা আমরা দেখলাম, জি। এই ভূমিকার মধ্যে বোঝা যাচ্ছে যে জামাত এটা একটা সমঝোতার বিরোধী দল। মানে আপনি কি বিষয়টা এরকম মনে করেন যে জামাত যদি কোষে বিরোধিতা করে তাহলে বিএনপি জামাতের হাড়ি ভেঙে দিবে, বলবে, তা তো প্রকাশ অবশ্যই করে দিবে? স্বাভাবিক, কোথাও তো কিছু তো একটা বাধা আছে, জি, একটা কোথাও তো ভয় কিছু আছে জামাতের একটা জন্য। ভয় তো আছে, যদ্দরুন তারা খুব বোল্ড স্টেটমেন্ট নিতে পারছে না, বোল্ড কোনো জায়গায় তারা নিতে পারছে না। ইনফ্যাক্ট বিভিন্ন জায়গায় তারা অনেকটা নমনীয়তা অবলম্বন করছে, এবং ক্ষেত্র বিশেষ আমরা দেখতে পাচ্ছি জামাতের চেয়ে এনসিপির বোল্ডনেসটা আরো বেশি। বেশি। এটাই আবার এই যে সালাউদ্দিন সাহেব যে কেসকি মাইর দেয় জামাতকে, তখনও জামাত মুখ খুলতে পারে না, মানে এটা কি একটা বিএনপি মজা নিতেছে তার থেকে দেখেন, যে তারা একটা দেখেন আপনার সালাউদ্দিন সাহেব কিন্তু একজন আইনের প্রফেসর ছিলেন না, উনি আইন পড়েছেন, জি জাস্ট জি উনি ল পড়েছেন, অ্যাডভোকেট হয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি জামাতের দিকে দেখি, জামাতে কিন্তু ভালো প্রতিষ্ঠিত বাঘা বাঘা আইনজীবী আছে। আইনজীবী আছেন, কিন্তু এক সালাউদ্দিনই কুপকাত হয়ে গেছে পুরো জামাত শিবির। তার মানে এখানে দুর্বলতাটা নৈতিকতায়। নীতি এবং নৈতিকতার জায়গায়, পড়ালেখা বইয়ের জায়গায় না। কারণ বই পড়ালেখা বা বইয়ের জায়গা বা যুক্তি দেওয়ার জায়গা যদি জামাতে ইসলাম মানে স্ট্রং থাকতো, বা যদি বিএনপি থেকে জামাতের পড়াশোনা বেশি, এবং ব্যারিস্টার নজিবুর রহমান সহ, জি শিশির মনির সহ আর বড় বড় আইনজীবী কিন্তু জামাতের কাছে আছে, তারা চাইলে মানে পেজ ধরতে একসাথে পারে, পেজ ধরে এবং সালাউদ্দিনকে নাস্তানাবুদ উপকাত করতে পারে, করতে পারে। কুপকাত করতে পারে, কিন্তু তারা করতে পারছে না, কারণ তাদের খুঁটিটা অন্য কোথাও বাধা। আচ্ছা, আরেকটা যে বিষয় আমি খেয়াল করলাম, জামাত সারাদিনই আমাদের যারা মূল ধারার আলেমে দিন যারা, বিশেষ করে বাংলাদেশের মানুষকে দিন শেখানো এবং দিনের প্রতি আগ্রহী করে তোলার পিছনে যাদের অবদান, ওলামায়ে দেওবন্দ, সারাদিন তাদের পেজ থেকে তাদের দল থেকে তাদের বিরুদ্ধে বিষোদগার, তাদেরকে ভারতের দালাল বলা, দেখুন, এই জিনিসগুলোর আসলে কি কারণ, মানে এটা কেন আচ্ছা, করতেছে এটার জামাত? একটা ব্যাপার হইলো কি, মানে সরকারের বিরুদ্ধে তাদেরকে এতটা স্ট্রং না দেখলেও এই জায়গাটাতে স্ট্রং হওয়ার কারণটা কি? কারণ তারা মানে তাদের এটা কি তাদের ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা? ব্যর্থতা থাকার চেষ্টা, এবং এনার্জিটা তো তার লস করতে হবে, জি। ঠিক আছে। বা আমার কাছে যেটা মনে হয় যে তাদের যে মানে মুনাফেকি কার্যক্রম, সেইটার দায়ভারটা আলেমদের ঘাড়ে উঠায় দেওয়ার একটা চেষ্টা। খালেমদের উঠায় দেওয়ার চেষ্টা করতে, আপনি যেমন এই যে আপনি লাস্ট উদাহরণটা দেখেন, যে রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রথমে কি বললো, যে এবারের রাষ্ট্রপতি নির্বাচনের ফাইটটা হবে একজন রাজাকার পুত্র প্লাস মুক্তিযুদ্ধের সাথে। জি, হ্যাঁ, একটা ন্যারেটিভ। একটা ন্যারেটিভ তারা বিল্ড করলো, ফেসবুকে ছড়ায় দিল জি বিভিন্ন রকমের বট এবং গুপ্ত আইডির মাধ্যমে, জি এবং বিভিন্ন প্রতিষ্ঠিত জামাত নেতারাও কিন্তু এই পোস্টটা করেছে, আমাদের কাছে স্ক্রিনশট আছে। আরেকটা বিষয় হলো, যখন নির্বাচিত হয়ে গেল তখন জামাতের যে নায়েবে আমির এবং যাকে জামাতের আধ্যাত্মিক পর্যায়ের একজন নেতা মনে করা হয়, উনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একদম চুমা টুমা দিয়া
মানে এমনভাবে বরণ করলেন, এবং তাদের আশেপাশের যে সমস্ত এমপি আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে মানে একদম মুখ বাঁকানো হাসি, এ দ্বারা প্রমাণ করে দেয় যে তারা সরকারের সাথে একটা লিয়াজোর ভেতরে আছে। এবং এই না, এই লিয়াজো লিহাজটা স্পষ্ট হয় কখন, যখন দেখা যায় এক জায়গার মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদের ভাতা জামাতের নেতার নামে চলে গেছে, হুম, মানে বোঝা গেছে যে সরকারি যে সুবিধা, আওয়ামী লীগ আমলে তো বিএনপি, মানে বিএনপি বলেন বা বিরোধী দল সরকারি সুবিধার মানে ওইখানের মানে ধরেন যে লেজেও ধরতে পারতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বরাদ্দের ক্ষেত্রে দেখা যেতেছে জামাতের একটা মানে স্পষ্ট একটা অবস্থান স্পষ্ট একটা অবস্থান পাচ্ছে, আছে, এবং তারা হাড্ডির অংশ পাচ্ছে তারা। হাড্ডির অংশ পাচ্ছে। এবং নিউজ এসেছে যে মসজিদের প্রকৃত ইমাম খাদেমের ভাতা তারা মেরে দিয়ে এটা চলে যাচ্ছে জামাতে নেতাদের কাছে। আবার এর আগে দেখলাম সাইকেল নাকি কারে দিয়ে দিচ্ছে। সাইকেল নিয়ে গেল নিজের নাতির কাছে। জি, জি। এরকম বিভিন্ন মানে রকম এই কাহিনী নিউজগুলি আছে। প্রমাণ করে যে তারা মোটামুটি ভাগ পাচ্ছে। এই ভাগ পাওয়ার কারণেই যখন আপনার নৈতিকতার জায়গাটা দুর্বল হয়ে যাবে, তখন আপনি স্ট্রংলি কথা বলতে পারবেন না। এবং আরেকটা বিষয়, এই জামাতের প্রতারণাগুলো স্পষ্ট হয় যখন আমরা দেখি যে তরুণ যারা, সালাউদ্দিন আম্মার সে কিন্তু এই যে ডাক্তার তাহের সে যে বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দলগতভাবে কোনো আপত্তি নাই, হুম হুম তো এই যে সালাউদ্দিন আম্মারের যে প্রতিবাদ, এগুলোতে কিন্তু আবার স্পষ্ট হয় যে তরুণদের সবার কাছে তারা সবাই কিন্তু এই প্রতারণাগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করতেছে অ্যাকসেপ্ট না। করছে না। তরুণদের ভিতরে এখন তরুণরা একটা যে অংশ হতাশ, আছে যে জামাতের যে জামাতের শিবির একটা বড় অংশ যে এই তারা যে এই বৃদ্ধদের যে দুর্নীতিগুলো যে তারা ধরতে পারতেছে, এটাও কিন্তু প্রমাণ হয়। এটাও প্রমাণ হয়। আপনি ঠিকই ধরতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।